গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের কঠিন শর্ত, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ীভাবে সংঘাত বন্ধের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর। অব্যাহত হামলায় নিহত আরও 31। ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর খবরের মধ্যে ইরানকে পরমাণু চুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের গ্রহণ করলে লাভ হবে তেহরানের, বলছে হোয়াইট হাউস। ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন সম্ভাব্য বৈঠক নিয়ে ধোঁয়াশা। আলোচনার আগে প্রস্তাবের বিষয়বস্তু জানতে চায় কিয়েভ। যুদ্ধবন্ধে কূটনৈতিক সমাধানের পরামর্শ জার্মানির। ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, 4 দিনে 30 জনের প্রাণহানি। উদ্ধার অভিযানে সেনা মোতায়েন, রেড অ্যালার্ট জারি। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। কাবা শরীফের চারপাশে চলছে তাওয়াফ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে হাজির যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার নাগরিকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ দাবি জানায় সংগঠনটি। তবে হামাসের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 31 জন, আহত হয়েছেন 150 শতাধিক। জাতিসংঘ বলছে এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা। অনাহারে অপুষ্টিতে মরছে মানুষ। ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও প্রতিদিন বোমা গুলি ছুটছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই হত্যাযজ্ঞ প্রমাণ করে এসব এলাকা আসলে মানবিক সহায়তা কেন্দ্র নয়, বরং গণমৃত্যুর ফাঁদ। এদিকে যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সাময়িক নয়, পূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি স্বাধীনতাকামী সংগঠনটির। তবে এ প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। শনিবার এক্সে দেয়া বিবৃতিতে উইটকফ বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে। এছাড়া জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে পশ্চিম তীর সফর ও বৈঠক বাতিল করেছে ইসরায়েল। এর জেরে তেল আবিবের প্রতি নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দাবি করে 3 মাসের ব্যবধানে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে ইরান। যদিও এআইএ এর দাবি প্রত্যাখ্যান করে তেহরান অভিযোগ করে বলেছে ইসরায়েলের জাল নথির ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই আশার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে এক বিস্ফোরক তথ্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটির এক প্রতিবেদন অনুযায়ী গেল 3 মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। আইএইএ বলছে ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়াম আছে প্রায় 408 কেজি। এ মজুদকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখনও এমন 3টি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইএইএ ইসরায়েলের জাল নথির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। তেহরানের দাবি তারা সংস্থাটিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। ইরানের ইউরেনিয়াম মজুত করা নিয়ে আলোচনার মধ্যেই তেহরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন। তবে চুক্তির প্রস্তাবে কোন
কোন বিষয়ের উল্লেখ আছে তা বিস্তারিত জানানো হয়নি। হোয়াইট হাউস বলছে চুক্তিটি গ্রহণ করা তেহরানের স্বার্থেই ভালো হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পারমাণবিক শক্তিধর রাশিয়াকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের অবসান শক্তি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও পরামর্শ তার। এদিকে ইস্তাম্বুলে হতে যাওয়া রাশিয়া ইউক্রেন বৈঠক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলোচনার আগে মস্কোর দেয়া প্রস্তাবের বিষয়বস্তু জানতে চেয়েছে কিয়েভ। এবার রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে মোকাবেলা নয়, বরং সমীহ করছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কেবল কূটনৈতিক পথে সম্ভব বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেপুল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রথম থেকে স্পষ্ট ছিল পারমাণবিক শক্তিধর রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। চলমান পরিস্থিতির মধ্যে রাশিয়া দোনেৎস্কের নভোপিল ও সুমির ভদলাহি গ্রাম দখলে নিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার টেবিলে ফিরছে রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে বসতে যাচ্ছে নতুন দফার আলোচনা। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আলোচনায় সাময়িক যুদ্ধবিরতির শর্ত এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচলের বিষয়টি গুরুত্ব পাবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও অংশ নিতে পারেন। এই আলোচনার ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ব্লুমেনথালের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবটি সমর্থন করেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি এখনও এই বিষয়ে অবগত নন। প্রস্তাব পাশ হলে রুশ জ্বালানি পণ্য আমদানিকারক দেশগুলোর উপর 500% হারে শুল্ক আরোপ হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, ভারতে চোখ রাঙাচ্ছে করোনার নতুন 2 ভ্যারিয়েন্ট। আক্রান্ত প্রায় 3,500। একদিনে দিল্লি সহ বিভিন্ন জায়গায় 4 জনের মৃত্যু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত 30 জনের। একদিকে বাড়ছে পানি, অন্যদিকে প্রবল বর্ষণে ঘটছে ভূমিধস। অরুণাচলে ভূমিধসে মারা গেছে একই পরিবারের 7 জন সহ 9 জন। সেনা ও প্যারামিলিটারি বাহিনী উদ্ধার করেছে 800-র বেশি মানুষকে। দুর্যোগপূর্ণ রাজ্যগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারী বর্ষণে অরুণাচল প্রদেশের সেপ্পাবানা মহাসড়কে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে গড়িয়ে পড়ে একটি গাড়ি। যাত্রীদের সবাই ছিলেন 2টি পরিবারের সদস্য। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। একই রাতে জিরো শহরের ক্যাবেজ গার্ডেন এলাকায় ভূমিধসে চাপা পড়ে মারা যান এক নারী ও এক পুরুষ। দুজনই কাজ করতেন একটি রেস্তোরাঁয়। রাতভর উদ্ধার অভিযানে অংশ নেয় পুলিশ ও স্থানীয়রা। আসামের গুয়াহাটিতে এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক এলাকা। বোদা অঞ্চলে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। প্লাবিত হয়েছে একাধিক জেলা। নদীর পানি বেড়ে গেছে, আশঙ্কা তৈরি হয়েছে আরও বিস্তৃত বন্যার। জারি রয়েছে লাল ও কমলা সতর্কবার্তা। মেঘালয় ও মিজোরামেও দফায় দফায় ধস আর প্রবল বৃষ্টিতে প্রাণহানির খবর এসেছে। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। বহু এলাকা এখনও বিচ্ছিন্ন। এদিকে মণিপুরের ইম্ফল থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী উদ্ধার করেছে বন্যা কবলিত অসংখ্য পরিবারকে। কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীরা শোক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট আসনের সাংসদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া রাত্রিকালীন ভ্রমণ এড়িয়ে চলতে। ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে নিরাপত্তা কার্যক্রম। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মুসল্লিদের পদচারণায় মুখর মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ। কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমরা। কেউ প্রথমবারের মতো দেখছেন কাবা, কেউ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হয়েছেন এই মহাসম্মেলনে। আবেগ, কৃতজ্ঞতা ও ইমানের অনুপম এক সমাবেশের রূপ নিয়েছে পবিত্র নগরী মক্কা। পবিত্র হজের আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের পদচারণায় মুখর মক্কা নগরী।
শনিবার ভোরে শুরু হয় তাওয়াফ। কাবা শরীফ প্রদক্ষিণ করে ইবাদতে মগ্ন হন হাজারো মুসলিম। অনেকেই প্রথমবারের মতো এসেছেন বহুদিনের আরাধ্য স্বপ্ন পূরণ করতে। আমি অনেকদিন ধরে কাবায় আসতে চাইছিলাম, এবার প্রথমবার আসার সুযোগ হলো। আমি খুব খুশি। আমি সৃষ্টিকর্তার কাছে যা চেয়েছিলাম তার অসীম দয়ায় তাই পেয়েছি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকদেরও দেখা মেলে মক্কায়। বহু বছরের পরাধীনতা ও নির্যাতন থেকে মুক্তি পেয়ে আদায় করতে এসেছেন হজ। পরম শক্তিমানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নিজের মনের আশা ব্যক্ত করছেন তারা। আমরা যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, শহীদ হয়েছি, নতুন এক স্বাধীনতার মধ্যে হজ পালন করছি। এ আমাদের জন্য এক পরম সৌভাগ্য। আমরা গাজার জনগণের জন্য প্রার্থনা করি যেন তারাও বিজয় অর্জন করে এবং শান্তিতে ফিরে আসতে পারে। ইসলামী চন্দ্রবর্ষের 12তম মাসে পালিত হজ মুসলমানদের জীবনে একটি অনন্য ও বাধ্যতামূলক ইবাদত, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলিমের জন্য জীবনে অন্তত একবার পালন করা বাধ্যতামূলক। এই মহান রীতি কেবল আত্মার পরিশুদ্ধি নয়, বরং বিশ্ব মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ, সংহতি ও ঈমানের সর্বোচ্চ প্রকাশ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পর্যায়ে দেশের খবর। প্রধান উপদেষ্টার জাপান সফর সহ সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছে প্রেস উইং। সরাসরি যাচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এবং এই দুয়ারটা আমরা এটা খুবই প্রফেসর ইউনুস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি। না, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন। এটা আমরা আসলে দেখছি যে অন্যান্য দেশ কিভাবে করেছে, বিশেষ করে নেপাল, ইন্দোনেশিয়া, ওরা তো এই কাজটা অলরেডি করেছে। কিভাবে ওরা এত অধিক সংখ্যক ছেলে মেয়েদেরকে পাঠাতে পারলো। তো সেই জায়গাটা আমরা আসলে নেপালের যে অভিজ্ঞতা সেটা আমরা নিব। নেপালের অভিজ্ঞতা ওরা ওদের পুরো আমরা জানতে চাচ্ছি যে কিভাবে ওরা স্টেপ বাই স্টেপ এগিয়েছে। তো আমাদের খুব দ্রুত স্কেল আপ করতে হবে। এই স্কেল আপ করার জন্য যে কাজগুলো দরকার সেই লক্ষ্যেই আসলে এই টাস্ক ফোর্সটা করা হয়েছে এবং টাস্ক ফোর্স এটার বিষয়ে নিবিড়ভাবে কাজ করবে এবং সেক্ষেত্রে আমাদের সাথে জাপানে যারা বাংলাদেশি আছেন তারাও আমাদের সাথে কাজ করবেন, তারা ব্রিজ বিল্ডার হিসেবে কাজ করবেন। আমরা আশা করছি যে এই সংক্রান্ত যতগুলো বাধা আছে এগুলো প্রত্যেকটাই কত দ্রুত আমরা দূরীভূত করতে পারি সেই কাজটা আমরা করছি এবং এই কাজটা সামনে আরও বেগবান হবে। উনি বড় দলগুলোর মধ্যে একটি দল নির্বাচন চাচ্ছে, এটা মিন করেছেন। বলেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তনের চেষ্টায় চীন দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এক্সিসের বক্তব্যকে উস্কানিমূলক বলছে শি প্রশাসন। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত প্রায় ৩,৫০০। একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০০। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গণমাধ্যমগুলো বলছে নতুন 2 ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন ভারতীয়রা। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন 2 ভ্যারিয়েন্টের সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কেরালা, মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে 31 মে পর্যন্ত দেশটিতে প্রায় 3,500 মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। গেল একদিনে আক্রান্ত ছাড়িয়েছে 700। কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। ভারতের গণমাধ্যম বলছে এই দুই নতুন ভেরিয়েন্টে কেরালায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন প্রায় 1,500 মানুষ। মহারাষ্ট্রে 450-র বেশি। এছাড়া দিল্লি, গুজরাট, কেরালা, পশ্চিমবঙ্গেও আক্রান্ত ছাড়িয়েছে 200 করে। মহারাষ্ট্র ও দিল্লিতে সেখানে যথাক্রমে 500 ও 450 জন সংক্রমিত। উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণের হিসেবে উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের, কারণ মাত্র 24 ঘন্টায় রাজ্যটিতে সংক্রমণ ছড়িয়েছে শতাধিক মানুষের শরীরে। নতুন এই ধরনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। তাদের গলা ও মাথা ব্যথা সহ মৃদু শ্বাসকষ্টের সমস্যা আছে বলেও জানান চিকিৎসকরা। সতর্ক বার্তাগুলো মেনে চলুন, মাস্ক পরুন, হাতটাকে পরিষ্কার রাখলে আমরা কিন্তু অনেকটা রোগমুক্ত থাকতে পারি। তো হাত ধোয়াটার কথা জোর দেব, মাস্ক পরাটার ক্ষেত্রে জোর দেব, ভিড় এড়িয়ে যাওয়ার কথা জোর দেব। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ভারতে 2020 সাল থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় 5.5 লাখ মানুষের। আক্রান্ত হয়েছিলেন 4.5 কোটিরও বেশি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনে সামরিক প্রস্তুতি নিচ্ছে চীন। সিঙ্গাপুরে শাংরি-লা সামিটে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ সময় তিনি বেইজিংকে হুঁশিয়ারি দেন, তাইওয়ান দখলের চেষ্টা করলে তা হবে গোটা বিশ্বের জন্য ভয়াবহ। এ অবস্থায় এশিয়ার দেশগুলোকে সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। হেগসেথের এই বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষাকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের শাংরি-লা সামিটে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তনের জন্য চীন বাস্তবিক অর্থেই সামরিক প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এশিয়ায় চীনের ভারসাম্য বিস্তারের বিষয়ে বাধা দেবে না যুক্তরাষ্ট্র, তবে তাদের এশীয় মিত্রদের কেউ ভয় দেখাক তাও মেনে নেবে না ওয়াশিংটন। ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের জিডিপির 5% ব্যয় করার প্রতিশ্রুতি দিচ্ছে, এমনকি জার্মানিও। যেখানে ইউরোপের দেশগুলো এতটা ব্যয় করছে, তখন এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্ররা আরো বড় হুমকির মুখেও প্রতিরক্ষার তুলনামূলকভাবে কম ব্যয় করলে তা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। উত্তর কোরিয়ার হুমকিও তো উপেক্ষা করা যাবে না। চীনের কূটনৈতিক প্রতিক্রিয়াও এসেছে দ্রুত। সিঙ্গাপুরে অবস্থিত দূতাবাস এক বিবৃতিতে হেগসেথের বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে। বেইজিং দাবি করে আঞ্চলিক উত্তেজনার মূল উস্কানিদাতা হচ্ছে ওয়াশিংটন। হেগসেথের ভাষণকে আগের প্রশাসনগুলোর চেয়ে অনেক বেশি কঠোর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মন্তব্য করেছে বেইজিং। হেগসেথের এই বার্তাকে স্পষ্টভাবে চীন বিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া 90 দিনের বাণিজ্য সমঝোতা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে চীন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পরবর্তী আলোচনার সময় উভয় পক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শুল্কের কারণে সৃষ্ট গুরুতর অর্থনৈতিক বিপদ থেকে চীনকে বাঁচাতে দ্রুত চুক্তি করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জার্মানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, আহত হয়েছেন 50 জন। আহতদের মধ্যে 16 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে হামবুর্গ শহরের মারিয়েন হাসপাতালে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বৃদ্ধাবাস ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা নিচতলা থেকে প্রথম তলায় ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে আগুন নেভাতে ও উদ্ধার কাজে মাঠে নামেন অন্তত 160 জন উদ্ধারকর্মী। জানালা ভেঙে ভেতর থেকে রোগীদের বের করে আনা হয়। জ্বালানি সংকটে বিপর্যস্ত বলিভিয়া। পেট্রোল ডিজেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। রয়টার্সের ভিডিওতে দেখা যায়, এল আন্তঃশহরের রাস্তায় পেট্রোলের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। দুদিন ধরে অপেক্ষার পর মিলছে মাত্র 2 লিটার পেট্রোল। এর জেরে সরকারকে দায়ী করছেন চালকরা। এলাকা জুড়ে বিক্ষোভ আর রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন,
সংকটের পেছনে রয়েছে সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাব। তবে সরকারের দাবি, গুজব পরিস্থিতি আরও জটিল করে তুলছে। মজুদ স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে প্রশাসন। কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা, কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যারা 800 দিনার বেতনের শর্ত পূরণ করছেন না তাদের পরিবার কুয়েত থাকতে পারবে না। কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ থাকছে না। নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরই মধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলেছে আবাসিক তদন্ত বিভাগ। যাদের বেতন 800 দিনার তারা এখানে ফ্যামিলি আনতে পারবে। বেতন দেখা যাচ্ছে 200-300 দিনার। তাই এখন কুয়েত সরকার এ সমস্ত লোকদেরকে আইনগতভাবে ধরা হইতেছে। ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে হামাসের কঠিন শর্ত। ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ীভাবে সংঘাত বন্ধের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর। অব্যাহত হামলায় নিহত আরও 31। ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর খবরের মধ্যে ইরানকে পরমাণু চুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের গ্রহণ করলে লাভ হবে তেহরানের, বলছে হোয়াইট হাউস। এবং ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন সম্ভাব্য বৈঠক নিয়ে ধোঁয়াশা। আলোচনার আগে প্রস্তাবের বিষয়বস্তু জানতে চায় কিয়েভ। যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পরামর্শ জার্মানির। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।